আসো আমরা একটু দেখি। আজকে আমরা মূলত পড়বো হচ্ছে আহ, আহ, প্রায় 4-5টা টপিকস এর মতো, যার মধ্যে একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এন্ড এভারেজ পাওয়ার। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে আসলে পাওয়ার কি জিনিস। আহ, যেটা আমরা হচ্ছে এসি বা ডিসি যেটাই বলি না কেন, সেখানে হচ্ছে আসলে মূলত আমরা একদম সহজ ভাবে যদি পাওয়ার বলতে বোঝায় ভোল্টেজ এবং কারেন্টের মাল্টিপ্লিকেশন, এটাকে আমরা পাওয়ার বলতেছি এই জায়গার মধ্যে। বাকি তার সিগনিফিকেন্স, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স বলো বা অন্য কিছু ইন্টারনাল মিনিং, সেটা ভিন্ন জিনিস। বাকি এই জায়গার মধ্যে আমরা যে পাওয়ার নিয়ে আলোচনা করব, সে পাওয়ার হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মাল্টিপ্লিকেশন। এই ফরম্যাটটা নিয়ে বা এই ফরমেশনটা নিয়ে আমরা মূলত আলোচনা করতেছি। তো এই ইনস্ট্যান্টেনিয়াস এবং এভারেজ পাওয়ার, এই শব্দগুলো আসলে কোথায় আসে? এটা আমরা জানি যে ডিসির ক্ষেত্রে বা ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে বা ডিসি সোর্সের ক্ষেত্রে কখনো ইনস্ট্যান্টেনিয়াস বা এভারেজ এই বিষয়টা আসবে না। কেননা ডিসির ক্ষেত্রে সবসময় একই ভ্যালু, যেহেতু সবসময় একই ভ্যালু, তার মধ্যে কোনো ভেরিয়েশন নাই, আহ, তার মধ্যে কোনো পার্থক্য নাই, বা হচ্ছে যে পজিটিভ নেগেটিভের কোনো সম্ভাবনা নাই। তার মানে সেখানে তুমি যে ভ্যালুটা পাবা সেটাই তার রিয়েল ভ্যালু, সেটাই তার এভারেজ ভ্যালু, সেটাই তার সবকিছু। কিন্তু অল্টারনেটিভ কারেন্ট যেটা, যেখানে হচ্ছে দিক পরিবর্তন হতে পারে, সেই সমস্ত জায়গার মধ্যে এই ইনস্ট্যান্টেনিয়াস এবং এভারেজ এই কথাগুলো চলে আসে। তো আমি বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আরেকটু বলে নেই। যেমন ইনস্ট্যান্টেনিয়াস এই শব্দটা শুনেই তুমি বুঝতেছো যে ইনস্ট্যান্ট বা হঠাৎ করে বা যে কোনো একটা মুহূর্তে বা যে কোনো একটা সময়ে, সেটা যে কোনো সময় হইতে পারে, আমি ধরে নিচ্ছি সেটা টি সময়। অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলতে যে কোনো একটা ইনস্ট্যান্টে তার ভ্যালুটা কত বা তার পাওয়ারটা কত, এটা আমরা মেজার করব। আর একটা হচ্ছে এভারেজ। এভারেজ মানে হচ্ছে গড়। যে গড়টা হচ্ছে সেটা একটা সাইকেলের হইতে পারে, একটা পিরিয়ডের হইতে পারে, বা যে কোনো একটা সময়ের ধরে হইতে পারে। আমার কথা কি সবাই বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তাহলে আমরা একটু ভিতরের দিকে যাই। তো প্রথমে আসি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, যেটাকে আমি পি দ্বারা ডিনোট করতেছি। এখানে অনেকগুলো কথা লেখা আছে, আমি এত কথায় যাব না, সরাসরি আমি বলে দেই যে আমি একটু আগে বললাম ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলতে আমি বুঝাচ্ছি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। প্রশ্ন হচ্ছে কোন ভোল্টেজ এবং কোন কারেন্ট? একদম সিম্পল। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যেহেতু আমি মেজার করতেছি, তাহলে অবশ্যই ভোল্টেজটাও আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ হইতে হবে, কারেন্টটাকেও আমার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হইতে হবে। যেহেতু ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই আমার ইনস্ট্যান্টেনিয়াস এবং এই দুইটা ইনস্ট্যান্টেনিয়াস ভেরিয়েবলের প্রোডাক্টের কারণে আমি পাওয়ার পাচ্ছি, সেটাও ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তো তাহলে তার ফরমেশনটা কিরকম হবে? এখানে খেয়াল করো, আমরা এর আগে দেখেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ভোল্টেজ বা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ক্ষেত্রে আমরা জেনারেলাইজড ফরমেশন দেখেছিলাম। সেই এরকম জেনারেলাইজড ফরমেশনটা হচ্ছে এরকম যে ছোট হাতের যে ভি, এই ছোট হাতের ভি এবং বড় হাতের ভি এর মধ্যে পার্থক্য কি? বড় হাতের ভি হচ্ছে তার যে কোনো একটা মুহূর্তের পিক ভ্যালু, অর্থাৎ পুরো পিরিয়ডের মধ্যে বা পুরো সাইকেলের মধ্যে পিক ভ্যালুটা হচ্ছে বড় হাতের ভি, বা সেটাকে কখনো কখনো আরএমএস ভ্যালুও বলা হয়। আর ছোট হাতের ভি যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, তো এই ছোট হাতের ভি যেটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এটাকে আমরা লিখতেছি ছোট হাতের ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা ডি প্লাস থিটা ভি, থিটা ভি। আচ্ছা, আর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের জন্য যেটা আমরা লিখতেছি, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটাকে আমরা লিখতেছি আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা আই। এই যে থিটা যেটা, এটা হচ্ছে সেই ফেজ ডিফারেন্স, জানো তো নাকি? কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এবং একটা জিনিস খেয়াল করো, এই ফেজ ডিফারেন্স কখন পাবো? যখন সার্কিটের মধ্যে ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ কোনো ইকুইপমেন্ট থাকবে বা কম্পোনেন্ট থাকবে, তখনই শুধুমাত্র এই থিটা ভি এবং থিটা আই এর মান তুমি পাবা। শুধুমাত্র রেজিস্টিভ থাকলে কখনোই তুমি থিটার মান পাবা না। রেজিস্টিভ থাকলে থিটার মান কত হবে? 0 হবে স্যার। 0 হবে। ভেরি গুড। 0 হবে কেন? কারণ রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের যে ওয়েভ ফর্ম, তারা হচ্ছে ইন ফেজে থাকে, তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। আচ্ছা, যাই হোক, এরপরে আসো, এটাকে এখন আমি সাইন এ, আচ্ছা এটাকে একটু আগে পিছিয়ে লিখে ফেলি যে ভিএম আই এম কে আগে নিয়ে আসলাম, বাকি পোর্শনটাকে পরে নিয়ে গেলাম। আচ্ছা, তো এখন আসো, এটাকে যদি আমি সাইন এ ইন্টু সাইন বি এই সূত্রে যদি কনভার্ট করি, তাহলে আমি পাবো
যে 2 sin a ইনটু sin b, এটাকে কনভার্ট করলে পাবো হচ্ছে ওই যে sin a প্লাস b, আর একটা হচ্ছে sin মাইনাস sin বলে সরি cos cos আকারে পাচ্ছি এখানে। তো sin a এবং sin b যেহেতু আসে, সেটাকে যদি আমি এখন কনভার্ট করি সেটাকে পাবো হচ্ছে এরকম যে cos a মাইনাস b ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস cos a প্লাস b ডিভাইডেড বাই 2, তাই কিনা? তোমরা ত্রিকোণমিতি থেকে ইকুয়েশন গুলো জানো বা সমীকরণ গুলো জানো। তো ওই অনুযায়ী যদি আমরা পাই তাহলে আমরা p এর যে নতুন ইকুয়েশন পেলাম সেটা হচ্ছে এরকম যে p ইকুয়ালস টু vm im বাই 2 cos থিটা v মাইনাস থিটা i মাইনাস এই অংশটুকু। এখন খেয়াল করো যে এই জায়গার মধ্যে আসলে কি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে পোরশনটুকু, এই পোরশনটুকু হচ্ছে ফিক্সড। স্যার কিভাবে বুঝলেন এই পোরশনটুকু ফিক্সড? কারণ দেখো এই জায়গার মধ্যে এই vm ফিক্সড, im ফিক্সড, 2 তাও ফিক্সড, cos থিটা v থিটা i ইকুয়েশনে যা ছিল তাও ফিক্সড। কিন্তু এই অংশের মধ্যে খেয়াল করো ওমেগা ইনটু টি আছে। তার মানে আমি বলতে পারি যে এই অংশটুকু বা এই পাশের যে পোরশনটুকু এটা ফিক্সড কোনো ভ্যালু না, বরং টাইমের সাথে সাথে তার ভ্যালু চেঞ্জ হতে পারে। আমার কথা কি বুঝছো তোমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা টোটাল যে পাওয়ার বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যেটা আছে এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, যেখানে একটা পোরশন পাবো হচ্ছে আমরা ফিক্সড ভ্যালু, একটা পোরশন পাবো হচ্ছে আমরা টাইম ভ্যারিং ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, এখানে ওই স্যার কথা। হ্যাঁ, সেকেন্ড প্রশ্নটা কিভাবে? এই পোরশনটুকু, এটা কি হ্যাঁ স্যার এটা সূত্র না? হ্যাঁ সূত্র সূত্র। তাহলে স্যার cos a প্লাস b হওয়ার কথা না? হ্যাঁ তাই তো 2 হয়েছে। ওমেগা টি এটা কই? এই যে ওমেগা টি এবং a plus ওমেগা b টি করলে যোগ করলে 2 ওমেগা টি হয় না? ও হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এরপর আসো এভারেজ পাওয়ার। প্রথম বিষয় হচ্ছে এভারেজ পাওয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে গড়কে, গড়। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করো তো, তোমাদেরকে যদি আমি কখনো জিজ্ঞাসা করি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার টাইম ভ্যারিং মানে টাইম ডিপেন্ডেন্ট নাকি টাইম ডিপেন্ডেন্ট না? ডিপেন্ডেন্ট স্যার। টাইম ডিপেন্ডেন্ট। কারণ ওই যে বললাম ডিপেন্ডেন্ট। একটা যে কোনো ইনস্ট্যান্টে তুমি পাওয়ার পাচ্ছ, আবার ইকুয়েশনের দিকে তাকাইলে আমি দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তার একটা পোরশন ফিক্সড, বাকি পোরশনটুকু টাইম ডিপেন্ডেন্ট। যেহেতু বাকি পোরশনটুকু টাইম ডিপেন্ডেন্ট, তাহলে ওভারঅল পোরশনটুকু কি টাইম ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, আরেকটা জায়গায় আসো এভারেজ পাওয়ার। এভারেজ পাওয়ার যেটা, এটা কখনো টাইম ডিপেন্ডেন্ট হয় না। সরি, এভারেজ পাওয়ার যেটা সেটা ইন্ডিপেন্ডেন্ট। কিসের উপর ইন্ডিপেন্ডেন্ট? যে ওয়েদার ভি নাকি আই, কে লিড কে ল্যাগ, এটা কোনো বিষয়ই না এভারেজ পাওয়ারের জন্য। কথা বুঝছো? আচ্ছা, সেটা সেখানে এখানে বলা হচ্ছে যে ওই যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের মধ্যে যে পোরশনটুকু তোমরা ফিক্সড পাইছি আমরা, ওই পোরশনটুকুকেই বলা হচ্ছে তার এভারেজ পাওয়ার। তাহলে দেখা যাচ্ছে এখানে টাইমের সাথে কোনো কি সম্পর্কই নেই। কথা বুঝছো? আচ্ছা, এবং আরেকটা যেটা বলছি যে ভি লিড নাকি আই লিড তার উপরে ডিপেন্ড করবে না। স্যার এই কথা কিভাবে বলেন? আমি এখানে দেখলাম ইকুয়েশনের মধ্যে যে থিটা ভি মাইনাস থিটা আই, আবার আপনি বলতেছেন যে ভি লিড নাকি ল্যাগ তার উপর ডিপেন্ড করবে না। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম, কসের ভিতরে এই থিটা ভি মাইনাস থিটা আই যদি পজিটিভও হয় ভ্যালু যা, কসের ভিতরে যদি নেগেটিভ হয় ভ্যালু কি তা না? তাহলে দেখা যাচ্ছে লিড হোক বা ল্যাগ হোক এগুলো কোনো ফ্যাক্টর না, বরং তাদের বিয়োগ ফলটাই হচ্ছে কি মূল কথা। কথা বুঝছো? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আমার এভারেজ পাওয়ার যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যে কে লিড কে ল্যাগ সেটা ফ্যাক্টর না, বরং তার যে ভ্যালু সে সবসময় একই ভ্যালু দেখাবে। সেটা হচ্ছে কত? পি সমান ভিএম আই এম বাই 2 cos থিটা। এটাকে আমরা একটু ভাঙলে লিখতে পারি ভিএম বাই রুট 2 আই এম বাই রুট 2। তো ভিএম বাই রুট 2 মানে কি পিক ভ্যালুকে রুট 2 দিয়ে ভাগ করলে কি পাবো? আরএমএস পাবো। তাহলে পি ইকুয়ালস হচ্ছে ভি আরএমএস আই আরএমএস ইনটু cos থিটা। আচ্ছা স্যার, জি বলো। এভারেজ পাওয়ারের এখানে থিটা বলতে থিটা ভি মাইনাস থিটা আই কে এখানে থিটা দ্বারা ডিনোট করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিটা ভি মাইনাস থিটা আই কে থিটা দ্বারা ডিনোট করা হয়েছে। ও, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো। তো এখন যদি আমি জিজ্ঞাসা করি যে এভারেজ পাওয়ার যদি রেজিস্টরের ক্ষেত্রে আমি মেজার করি সেটা কত হবে? একদম সিম্পল স্যার। তো আমরা জানি থিটা ভি মাইনাস থিটা আই, এটাই কি থিটা। তো রেজিস্টরের ক্ষেত্রে থিটার মান কত? 0 ডিগ্রি। তো থিটার মান যদি 0 ডিগ্রি, cos থিটার মান কত? 1। তাহলে পাওয়ার যেটা পাবো সেই পাওয়ারটা হচ্ছে দেখো পি ইকুয়ালস টু ভিএম আই এম বাই 2, আর cos এর কোনো ফাংশন নাই। তাহলে ইকুয়ালস টু হচ্ছে ভি আরএমএস ইনটু আই আরএমএস, বা অন্যভাবে বলতে পারি ভি স্কয়ার আরএমএস বাই আর। কথা বুঝছো?
আমার কথা কি বুঝছো সবাই? জি স্যার, আচ্ছা। ক্লিয়ার স্যার। হ্যাঁ, ওকে ফাইন। এখন আসো ইন্ডাক্টর। যদি ইন্ডাক্টর হয়, আমরা জানি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে অবশ্যই থিটার একটা না একটা কিছু পার্থক্য আসবে। তো আমরা জানি যে যখন শুধুমাত্র ইন্ডাক্টর, ভালো করে বুঝে রাখো, শুধুমাত্র ইন্ডাক্টর যদি থাকে তাহলে অবশ্যই থিটা ভি লিডিং। তাহলে থিটা ভি মাইনাস থিটা আই সমান কি? প্লাস 90 ডিগ্রি। আচ্ছা আচ্ছা 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি যদি তুমি বসায়া দাও তাহলে দেখো cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে আলটিমেটলি তুমি দেখো একটা পিওর ইন্ডাক্টর, শুধুমাত্র একটা ইন্ডাক্টর, যদি শুধুমাত্র ইন্ডাক্টর আর অন্য কোনো কিছু না, পিওর ইন্ডাক্টর যদি সার্কিটে থাকে তার এভারেজ পাওয়ার হচ্ছে 0 ওয়াট। এই কথাটা এখানে লিখছে, অর্থাৎ কোনো রকম পাওয়ার ডিসিপেশন হবে না। আচ্ছা, যদি ক্যাপাসিটর হয় তাও দেখা যায় 90 ডিগ্রি, তার মানে কি? তার মানে 0। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র রেজিস্টর থাকলে পাওয়ার ডিসিপেশন হবে বা হিট আকারে লস হবে, বা যে পাওয়ারটুকু রেজিস্টরে অ্যাক্রসে লস হচ্ছে, যেটাকে আমরা হিট আকারে লস বলতেছি, এটা হচ্ছে তার এভারেজ পাওয়ারের কারণে লস। বাকি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের কারণে তুমি কোনো রকম এভারেজ পাওয়ার পাবা না। আমার কথা কি বুঝছো? জি স্যার, ওকে বুঝতে ফাইন, পারছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ প্রবলেম দেখি। ম্যাথ প্রবলেমে আসো। আমাকে দেওয়া আছে ভোল্টেজ V = 100 sin ওমেগা t + 40 ডিগ্রি, কারেন্ট I = 20 sin ওমেগা t + 70। আচ্ছা, তোমরা বলো তো এই ছোট এই V এবং I কি কি ধরনের ভোল্টেজ এবং কারেন্ট? ইনস্ট্যান্টেনিয়াস। ভেরি গুড। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ এবং ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। এই 100 কি? তার পিক ভ্যালু। এই 20 কি? তার পিক ভ্যালু। এই 40 হচ্ছে তার থিটা V এর মান, 70 হচ্ছে থিটা I এর মান। দেখো এখন আমরা বের করি। Vm 100, থিটা V 40, Im 20, থিটা I 70। তাহলে থিটা কত? থিটা V থেকে থিটা I বাদ দাও মডুলাস দিয়ে, যেহেতু প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর না, তাহলে তার 30 ডিগ্রি। বাস তুমি P এর মান ইকুয়াল টু বসায় দাও, অ্যানসার চলে আসবে 866 ওয়াট। বুঝছো? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এই পড়াটা করো তো দেখি, এটার অ্যানসার কত হবে বলো। দুশো 11 নাকি স্যার? 211 আসছে তোমার? হ্যাঁ, ভেরি গুড। 211.43। দেখো Vm 150, থিটা V -70, Im 3, থিটা I হচ্ছে -50। বাস -70 থেকে -50 বাদ দাও, তাহলে 20 ডিগ্রি। মান বসায় দাও, অ্যানসার চলে আসবে। তাহলে দেখা গেল আমরা মোটামুটি এভারেজ পাওয়ার বের করতে পারবো, সেটা ইন্ডাকটিভ সার্কিট হোক, ক্যাপাসিটিভ সার্কিট হোক, যেরকমই হোক না কেন। ওকে, এখন আসো অ্যাপারেন্ট পাওয়ার এবং রিয়েক্টিভ পাওয়ার। ব্যাপারটা বুঝো, একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, একটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, আরেকটা নাম আছে, আরেকটা হচ্ছে রিয়েল পাওয়ার। আসলে আমি একটু সংক্ষেপে বলি, আমি শব্দটা এখানে লিখি নাই। যেমন অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে সবকিছু, আমি দেখাবো তোমাদেরকে কোনটা আসলে কি দ্বারা কি বোঝাচ্ছে। অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে সব পাওয়ার, এই সব পাওয়ারের মধ্যে যেটা তুমি ইউজ করো বা যেটা ইউজেবল, এটাকে বলা হচ্ছে রিয়েল পাওয়ার। যেই অংশটুকু ইউজেবল না, সেই অংশটাকে বলা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। কিন্তু রিয়েল পাওয়ার এবং রিয়েক্টিভ পাওয়ার দুটার সমন্বয়ে যে পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আমার কথা কি বুঝছো? তোমাদেরকে আগে একটা ছবি একটু দেখাই, আজকে এটা পরবর্তীটা যায় কিনা। ছবি দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, দেখো, মনে করো তুমি গ্লাসের মধ্যে এটা কি ওয়াইন নাকি বিয়ার, আচ্ছা একটা হইলো, মনে করো তুমি গ্লাসের মধ্যে আচ্ছা আমরা ওগুলো তো হারাম, ওগুলোর কথা বাদ দে, মনে করো তুমি গ্লাসের মধ্যে ফান্টা ঢালছো খুব দ্রুত। না, সরিষার তেলের উপরে কি ফেনা হয়? আচ্ছা, মনে করো তুমি গ্লাসের মধ্যে ফান্টা ঢালছো খুব জোরে। তো ফান্টা ঢালার পরে দেখা গেল যে পুরো গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে পুরো গ্লাস ভরে গেছে। আসলে পুরো গ্লাস কিন্তু ভরে নাই, বা ভরে গেছে ঠিক আছে, কিন্তু পুরো গ্লাস জুড়ে কিন্তু তোমার ফান্টা নাই। যতটুকু অংশ জুড়ে ফান্টা আছে এটা হচ্ছে রিয়েল, আর যতটুকু অংশ ফেনা আছে এটা হচ্ছে রিয়েক্টিভ। কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে দুইটার সমন্বয়। কথা বুঝছো? এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার রিয়েক্টিভ পাওয়ার বাদ দিলেই তো ভালো। না, তুমি রিয়েক্টিভ পাওয়ার একেবারে বাদ দিতে পারবা না। রিয়েক্টিভ পাওয়ার তুমি বাদ দিয়ে টোটাল পাওয়ারটা তুমি এভাবে হিসাব করতে পারবা না, থাকতেই হবে রিয়েক্টিভ পাওয়ার। কিন্তু রিয়েক্টিভ পাওয়ার যত কম রাখা যায় তত ভালো। যেমন
মনে করো ফেনা যদি না থাকে তোমার পানটা কি ভালো লাগবে? দেখবে একটু মিষ্টি পানির মতো লাগবে। ফেনা থাকা মানে কি, তার মানে এখানে কার্বন ডাই অক্সাইড আছে বা জিনিসটার মধ্যে একটু ঝাঁঝালো ঝাঁঝালো ভাব আছে। তো এই বিষয়টা হচ্ছে এরকম যে রিয়েক্টিভ পাওয়ার সিস্টেমের জন্য খুব জরুরি, কিন্তু রিয়েক্টিভ পাওয়ার যত কম হওয়া ভালো, সিস্টেমটা তত বেশি ভালো। তা না হলে কি হবে, তা না হলে তুমি ইউজ করবা কম, কারেন্ট বিল মাস শেষে দিবা বেশি। এই জন্য এই রিয়েক্টিভ পাওয়ারটা যেন কম হয়, এই জন্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট জন্য বা পিএফআই প্যানেল, দেখবা অনেকে বাসা বাড়িতে যাদের ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের পাশে পিএফআই প্যানেল, এটাকে লেখা হয় এইভাবে পিএফআই প্যানেল, যেটা পূর্ণরূপ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেল ওখানে বসানো হয়, যেটা দিয়ে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরকে বাড়ানো হয়। পাওয়ার ফ্যাক্টর কি জিনিস এটা আমি এখানে আলোচনা করব সমস্যা নেই। আচ্ছা, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার রিয়েল পাওয়ারের মধ্যে কিছু পার্থক্য তোমাদেরকে বুঝাইতে পারছি আশা করি। আচ্ছা, এখন আমরা একটু ভিতরের দিকে যাই। প্রথমে আসো জেনারেল ইকুয়েশন। আচ্ছা, প্রথমে বলতেছে যে একটা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ এবং ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টকে মাল্টিপ্লাই করলে আমরা সেখানে পাবো যে কারেন্ট পাওয়ার, সেই পাওয়ারটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ভালো কথা। তো আমি সেই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটাকে এভাবে ধরতেছি নরমাল অবস্থায়, যে একটা সিম্পল সার্কিটের জন্য যে ভি মনে করো লিডিং অবস্থায় আছে বা ল্যাগিং, যেটাই তুমি বলো না কেন, যে ভি হচ্ছে ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা আর আই হচ্ছে আই এম সাইন ওমেগা টি, একই কথা। এখান থেকে আমি কি পাবো, দুইটাকে গুণ করে দিলে পাবো পি ইকুয়ালস টু ভিএম আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা। আচ্ছা, এখান থেকে কি পাবো, এখান থেকে দেখো এই দুটাকে তুমি গুণ করলে কসের দুইটা ফরমেশন পাবা, ঠিক আছে। ওইখান থেকে তুমি ভাঙাইলে, এটা তুমি বিশ্বাস করো আমি এটাকে ক্যালকুলেশন করছিলাম, এখন দেখাইতে পারছি না, আমি কাগজে হারাই ফেলছি। তুমি ক্যালকুলেট করলে বা ইকুয়েশন গুলোকে ভাঙাইলে তুমি পাবা এরকমই যে ভিআই কস থিটা, মানে ভিআই বলতে আসলে ভিএম এবং আইএম, অন্য কিছু মনে করিও না, ঠিক আছে। কস থিটা 1 মাইনাস কস 2 ওমেগা টি, ও সরি এখানে ডিভাইডেড বাই 2 ছিল, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ছিল। অর্থাৎ ভিএম বাই 2 আইএম বাই 2, যেটা মানে ভি আরএমএস এবং আই আরএমএস, এইখানে ভি এবং আই বলতে ভি আরএমএস আই আরএমএস, এটা মাথায় রেখো, অর্থাৎ ডিভাইডেড বাই 2 ছিল এখানে। আচ্ছা, তো এটাকে যদি আমি একটু এইভাবে দেখাই তাহলে আমরা পাইলাম হচ্ছে কি যে পি সমান এত, এখান থেকে পাইলাম হচ্ছে এই ইকুয়েশন। আচ্ছা, এই ইকুয়েশনটাকে যদি আমি আরেকটু গুণ করে দেই তাহলে পাচ্ছি কি দেখো, ভিআই কস থিটা মাইনাস ভিআই কস থিটা কস 2 ওমেগা টি প্লাস ভিআই সাইন থিটা সাইন 2 ওমেগা টি। এখানে খেয়াল করো যে এই পোরশনটুকু শুধুমাত্র এই পোরশনটুকু হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইমের উপর ডিপেন্ডেন্ট না। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে আমার এভারেজ পাওয়ার, যেহেতু এটা টাইমের উপরে ডিপেন্ড করতেছে না। বাকি পোরশনটুকু টাইমের উপর ডিপেন্ড করতেছে, এবং ওই বাকি পোরশনটুকু যেটা টাইমের উপর ডিপেন্ড করছে এটার মধ্যে খেয়াল করো, এটাতে তুমি এতটুকু পিক পাবা, যে পিকের মধ্যে আবার ফ্রিকোয়েন্সি দেখো ডাবল হয়ে গেছে। আবার এই পিকটুকু পাবা যেখানে ফ্রিকোয়েন্সি দেখো ডাবল হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ছবিটা কিরকম হবে, ছবিটা দেখাই তোমাদেরকে। এগুলো জাস্ট ইকুয়েশন, তো এই জন্য আর বিস্তারিত ব্যাখ্যা করতেছি না তোমাদেরকে। এই যে এরকম তুমি ইকুয়েশন কি বলো ওয়েভফর্ম পাবা আর কি। আচ্ছা, এখন আসো মনে করো, আমার কথা কি বুঝছো সবাই? জি স্যার, অনেকটা। আচ্ছা, ঠিক আছে। এখন মনে করো আমি এই পাওয়ারটা বের করতে চাচ্ছি হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রিভ সার্কিটের জন্য। ওকে, ভালো কথা স্যার। তো রেজিস্ট্রিভ সার্কিটের জন্য আমরা জানি থিটার মান সরাসরি 0 বসায় দিব, তো 0 বসায় দাও, এখানে 0 বসায় দাও, এখানে 0 বসায় দাও, 0 0 বসাইলে দেখলা কি পাইলা, তুমি পাইলা হচ্ছে পি আর ইকুয়ালস টু ভিআই মাইনাস ভিআই কস 2 ওমেগা টি। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে এখানে তুমি একটা এভারেজ পাওয়ার পাচ্ছ, এই যে এটা হচ্ছে এভারেজ পাওয়ার, হ্যাঁ, আর এটা হচ্ছে কিছু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বা টাইম ডিপেন্ডেন্ট পোরশনও তুমি পাচ্ছ। আচ্ছা, এখানে বলতেছে যে এই যে টোটাল পাওয়ার যেটা ডেলিভার হচ্ছে রেজিস্টারে, পুরোটা কি হবে, হিট আকারে ডিসিপেট হবে। যেটা তোমাদেরকে আমি তখন বলেছিলাম যে শুধুমাত্র রেজিস্টারের ক্ষেত্রে কিছু পাওয়ার ডিসিপেট হয়, যে পাওয়ারটা হচ্ছে হিট আকারে নষ্ট হয়। বাকি আমার যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সেখানে কোনো পাওয়ার কি ডিসিপেট হয় না, কারণ সে যা রিসিভ করে তা আবার পাঠায় দেয়। কিভাবে পাঠায় দেখাচ্ছি দেখো। আচ্ছা, তো এটার মধ্যে রিয়েল পোরশন কোনটা দেখো, রিয়েল হচ্ছে এতটুকু, এটা হচ্ছে রিয়েল ভি এবং আই। তাহলে ভি এবং আই কে কি লেখা যায়, ভিএম আই এম বাই 2, বা একটু বাঙালি এভাবে লেখা যায়। আচ্ছা, তো এখানে বলতেছে এই যে পাওয়ার যেটা ডিসিপেট হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে, আমি ধরতেছি সেটা হচ্ছে
একটা পুরো সাইকেলে অ্যাপ্লাইড হওয়া ভোল্টেজের আন্ডারে যে কার্ভ তার সমান। মানে আমি এভাবে বলতে পারি যে ডব্লিউ যেটা ডব্লিউ সমান হচ্ছে পাওয়ার ইনটু টাইম। ভালো করে খেয়াল করো, এনার্জি হচ্ছে পাওয়ার ইনটু টাইম, তাহলে আমি এনার্জি পাবো। তাহলে এটাকে লেখা যায় পি সমান কি ভিআই, তাহলে ডব্লিউ সমান হচ্ছে ভিআই ইনটু টি। আচ্ছা, টি কে কি লেখা যায় 1/f। তাহলে খেয়াল করো যে পার সাইকেলে, দেখো এই যে ফ্রিকোয়েন্সি মানে কি, এক সেকেন্ডে কতগুলো পূর্ণ সাইকেল, তো এইভাবে একটা কমপ্লিট সাইকেলে যে এরিয়াটা কভার হয় এই অংশটুকুই হচ্ছে কি তার তোমার ওই এনার্জি বা যে পাওয়ারটা যেটা সে নষ্ট হয়েছে বা ডিসিপেট হয়েছে সেটার মান। অর্থাৎ তুমি একটা ওয়েভ শেপ দেখলে সেখান থেকে মেজার করতে পারবা। কিভাবে আমি দেখাচ্ছি পরে, একটা ম্যাথ প্রবলেম আমরা দেখবো। দেখো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেখো আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, আমাদেরকে বলতেছে যে আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, সেই ভোল্টেজের নাম কি 12 sin ওমেগা টি, ফ্রিকোয়েন্সি কত 1 কিলোহার্টজ, রেজিস্টর হচ্ছে এটা, রেজিস্টরের মান হচ্ছে 4 ওহম, এবং দেখাচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে তুমি যে ভোল্টেজটা পাইছো ভিআর তার অবস্থাটা হচ্ছে এরকম। তো তোমাকে বলতেছে এক, ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, কোথায় T1 থেকে T6, অর্থাৎ T1 এর জন্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত, T2 এর জন্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত, T3 T4 T5 T6 প্রত্যেকটা জন্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে বলছে, প্রথম কাজ। 2 নম্বরে বলছে প্লট দ্য রেজাল্ট পার্ট এ, এই এখানে যা যা পাইছো এটাকে আঁকতে বলছে, অর্থাৎ পুরো একটা পিরিয়ডের জন্য আঁকতে বলছে। নাম্বার 3, ফাইন্ড দ্য এভারেজ ভ্যালু অফ দ্য কার্ভ, ওই যে কার্ভ তুমি পাইছো পার্ট বি তে, এই কার্ভের জন্য তুমি এভারেজ ভ্যালু বের করো। আমার কথা কি বুঝছো সবাই? প্রশ্নটা বুঝছো? স্যার আচ্ছা আরেকবার। আচ্ছা, প্রশ্নটা বলছে, আমি প্রশ্নটা বলি আগে। প্রশ্নটা বলছে এই T1 T2 T3 T4 T5 T6 এই প্রত্যেকটা সময়ের জন্য আলাদা আলাদা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত তা মেজার করো। 2 নাম্বার কাজ, বি তে বলছে ওই যা পাইছো এটাকে তুমি প্লট করো। 3 নম্বরে বলছে প্লট করার পরে যে ওয়েভফর্ম পাইছো সেখানে এভারেজ ভ্যালু ওই কার্ভ থেকে বের করো। কথা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটু এটা দেখি। প্রথমে তোমাদেরকে জিজ্ঞাসা করি তো, বলো তো T1 টাইমে ভোল্টেজের মান কত? 0। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত হবে? 0ই হবে। ওকে ফাইন, ওকে ওকে। T2 এর ক্ষেত্রে ভোল্টেজের মান কত? 12। কারেন্টের মান কত? স্যার কারেন্টের মান তো দেওয়া নাই। হ্যাঁ দেওয়া নাই, কিন্তু রেজিস্ট্যান্সের মান তো দেওয়া আছে। 12 কে 4 দিয়ে ভাগ করলে কারেন্টের মান কত বাবা? 3। কথা বুঝছো? আচ্ছা, T3 এই সময়ে ভোল্টেজের মান কত? 6। কারেন্টের মান কত? 1.2। ভেরি গুড। 1.5। T4 এর ক্ষেত্রে ভোল্টেজের মান কত? 0। T5 এর ক্ষেত্রে ভোল্টেজের মান কত? -12। যাই হোক, তোমরা বুঝতে পারছো আমার কথা। তাহলে আমরা একটা সলিউশন দেখি। দেখো এই যে T1 টাইমে দেখো ভোল্টেজ 0, তাহলে পাওয়ার হচ্ছে 0। T2 টাইমে ভোল্টেজ হচ্ছে 12, কারেন্ট কিভাবে বের করছে? যে 4 দিয়ে ভাগ করছে, তাহলে কারেন্ট পাইলো। তাহলে পাওয়ার দুইটাকে গুণ করে দাও, পেয়ে গেল। আচ্ছা, কেন আমি অন্য কোনো কিছু এখানে কাউন্ট করতেছি না? কারণ আমি জানি যেহেতু এটা শুধুমাত্র রেজিস্টিভ সার্কিট, শুধুমাত্র রেজিস্টিভ সার্কিটে কিছুই না, ভোল্টেজ এবং কারেন্ট যা পাবা দুইটাকে গুণ করে দিবা, তাহলে তুমি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পেয়ে যাবে। দেখো এরপরে 6, সেখান থেকে কারেন্ট বের করছে। এই যে এই পদ্ধতিতে তুমি কি বের করে ফেলছে? দেখো সবগুলো পাওয়ার বের করে ফেলছে। দেখো আবার সেটাকে প্লট করে ফেলছে। দেখো এই যে T1 এর সময় পাওয়ার হচ্ছে 0, এই যে 0 তে আছে। T2 এর সময় পাওয়ার হচ্ছে 36, দেখো এই যে T2 তে পাওয়ার হচ্ছে 36। T3 তে পাওয়ার হচ্ছে 9, দেখো T3 তে পাওয়ার হচ্ছে 9। T4 এ পাওয়ার হচ্ছে 0, দেখো T4 এ পাওয়ার 0। T5 এ পাওয়ার হচ্ছে -3, সরি 36, দেখো T5 এ পাওয়ার হচ্ছে 36। T6 এ পাওয়ার হচ্ছে 0, দেখো T6 এ 0। বুঝছো? জি স্যার। তাহলে দেখো আমি ওয়েভ ফর্মটাও কি করে ফেলছি, এঁকে ফেলছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলছে এভারেজ ভ্যালু বের করতে কার্ভ থেকে। আচ্ছা তোমরা বলো তো, মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম ভ্যালু যদি 36 হয়, এভারেজ ভ্যালু কত হবে? 18। দেখো এই যে এভারেজ ভ্যালু এখানে সরাসরি 18 বের করে ফেলছে। বা এভাবেও তুমি বের করতে পারো, P = Vm Im/2, মানে কি 18 ওয়াট। ক্লিয়ার? দুইটা কার্ভ যদি সমান না হইতো, হ্যাঁ, তখন ভিন্ন রকম আসতো, তখন তুমি এখানে হচ্ছে ক্যালকুলেশনের মধ্যে ভিন্নতা পাইতা, যেটা তোমাদেরকে আমি আগের একটা স্লাইডের মধ্যে পড়াইছিলাম। পজিটিভ দিকেও আছে, নেগেটিভ দিকেও আছে, ইকুয়েশনটা কিন্তু ডিফারেন্ট তখন। ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন ছিল যে এরিয়া আন্ডার দা কার্ভ, এইভাবে যদি তুমি মেজার করো তাহলে, আচ্ছা প্রশ্নটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এই যে সরি, এটা ডি হবে, এরিয়া আন্ডার দা কার্ভ, ওই কার্ভের নিচে যে এরিয়াটা আছে ওই অনুযায়ী তুমি যদি বের করে তারপর কম্পেয়ার করতে বলছো, কম্পেয়ার দা লেভেল। আচ্ছা, তো আমরা কম্পেয়ার করব। দেখো
ওমেগা ডব্লিউ, আমরা জানি যে এভারেজ পাওয়ার যেটা সেটা এভাবেও বের করা যায়, ডব্লিউ দিয়ে। ডব্লিউ সমান কি ভি আই ডিভাইডেড বাই এফ, মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ভি আই কে লেখা যায় ভিএম আই এম বাই 2, আর এফ তো এফই, ভিএম এর মান আই এম এর মান 2 এর মান দেখো কিলোহার্টজ যেটা সেটাও বসাই দিছি, 1 কিলোহার্টজ ছিল ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে পাইলাম কত? 18 মিলি জুল। একটু একটু লাইনে থাকো, আমার একটা কল আসছে, একটু লাইনে। আচ্ছা, সরি। আচ্ছা, এরপরে আসো। তো তাহলে এখানে দেখা গেল আমি কি পেয়ে গেলাম, আমার হচ্ছে যে পাওয়ার যেটা ডিসিপেশন হচ্ছে, সরি এনার্জি, এটা হচ্ছে, এটা তো ওমেগা আর যেটা সেটা তো এনার্জি, এটা তো পাওয়ার না। তাহলে ওমেগা আর যেটা, সেই এনার্জি যেটা রিলিজ হচ্ছে, ডিসিপেট হচ্ছে, সেই এনার্জিটা আমি পেয়ে গেলাম 18 মিলি জুল। ক্লিয়ার? তো এই ধরনের প্রবলেম গুলো আসতে পারবা না? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ পারবা আশা করি। আচ্ছা, এখন আসো অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, অ্যাপারেন্ট পাওয়ার সম্পর্কে তো আমি এখানে অনেক কিছু লেখা আছে, আমি এত ডিটেলসে যাচ্ছি না, খালি এতটুকু বলতেছি যে অ্যাপারেন্ট পাওয়ার বলতে বোঝানো হচ্ছে, যেমন মনে করো, আমি ভালো করে বুঝো, আমি মনে করো যে আমার একটা জেনারেশন ইউনিট থেকে কিছু পাওয়ার আমি জেনারেট করতেছি। তো পাওয়ার ভোল্টেজ জেনারেট করলাম মনে করো বড় হাতের ভি, কারেন্ট জেনারেট করলাম, না আচ্ছা ভোল্টেজ মনে করো জেনারেট করলাম 200, কারেন্ট জেনারেট করলাম মনে করো 5। তাহলে তুমি এখান থেকে আমি পাওয়ার আসলে জেনারেট করছি হচ্ছে 5 ইনটু 200 মানে হচ্ছে 1000 ওয়াট, কথার কথা বলতেছি। কিন্তু দেখা গেল তুমি যেটা ইউজ করতেছো সেই জায়গার মধ্যে আসলে তুমি 200 পাচ্ছ না, সামান্য কিছু কম পাচ্ছ, 5 অ্যাম্পিয়ার পাচ্ছ না, সামান্য কিছু কম পাচ্ছ। দেখা গেল কি তুমি সেখানে যে পাওয়ারটা আসলে ইউজ করতেছো সেই পাওয়ারটা হচ্ছে কত, 198 বা 195 ওয়াট, সরি ওটা তো 1000 ছিল, তো মনে করো 980 বা 990 ওয়াট। এই যে আমি তোমাকে পাঠাচ্ছি 1000 ওয়াট, বাকি তুমি ইউজ করতেছো 900 সামথিং ওয়াট, এই যে বাকি ওয়াট যেটা তুমি ইউজ করতে পারতেছো না সেটাই কি তোমার রিয়েক্টিভ পাওয়ার, যেটা ইউজ করতেছো সেটা রিয়েল পাওয়ার, আর টোটাল যেটা পাঠাচ্ছি আমি এটাকেই বলা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এই জন্য অ্যাপারেন্ট পাওয়ার যখন হিসেব করা হয় সেটাকে এস দ্বারা ডিনোট করা হয়, এবং সেখানে কিছুই না, সরাসরি ভোল্টেজ এবং কারেন্ট, সাপ্লাইড ভোল্টেজ এবং কারেন্ট। এবং এইখানে যখন ইম্পিডেন্স হিসেব করা হবে তখন শুধুমাত্র রেজিস্ট্যান্স না, বরং রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাক্টরও থাকতে পারে, ক্যাপাসিটরও থাকতে পারে। এই জন্য তখন রেজিস্ট্যান্স হিসেব না করে ইম্পিডেন্স হিসেব করা হয়। ইম্পিডেন্স কি হিসেব করে? ইম্পিডেন্স, স্যার ইম্পিডেন্স কি, এটা তো নতুন শুনছি এখন। হ্যাঁ বলতেছি, এত ডিটেলসে তো বলা হয় নাই তোমাদেরকে। ইম্পিডেন্স, ইম্পিডেন্স হচ্ছে কিছুই না, রেজিস্টিভ রিঅ্যাকট্যান্স বা রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের কম্বিনেশনকে বলা হয় ইম্পিডেন্স। আমি লিখে দিচ্ছি, দেখো, দাঁড়াও লিখে দিচ্ছি। আচ্ছা, অর্থাৎ যেখানে হচ্ছে রেজিস্টর থাকবে, তারপর হচ্ছে থাকবে হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থাকবে, আর হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থাকবে। এই তিনটার যে সমন্বয়, এই সমন্বয়টাকে বলা হচ্ছে ইম্পিডেন্স। কথা বুঝছো? আমার কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, ইম্পিডেন্সের ইউনিট কি হবে? ওহম। ইম্পিডেন্সের ইউনিট হবে ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ইউনিটও ওহম, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ইউনিটও ওহম।
তার মানে ইম্পিডেন্সের ইউনিটে তুমি ওহম পাবা। এখন মনে করো সার্কিটের মধ্যে ইন্ডাকটেন্সও নাই, ক্যাপাসিটেন্সও নাই, তাহলে রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স সমান সমান। ক্যাপাসিটেন্স নাই কিন্তু ইন্ডাকটেন্স আছে এবং রেজিস্ট্যান্স আছে, তখন এই দুটার সমন্বয় হচ্ছে ইম্পিডেন্স। ইন্ডাকটেন্স নাই, এই দুটার সমন্বয় হচ্ছে ইম্পিডেন্স। রেজিস্ট্যান্স নাই, বাকি দুটার সমন্বয়ে যা পাবা এটা হচ্ছে কি ইম্পিডেন্স। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই ইম্পিডেন্স কেও তুমি বলতে পারো যে রেজিস্ট্যান্সের মতোই, কিন্তু সেখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স না, বরং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সও আছে। এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কি জিনিস, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কি জিনিস, তা তোমাদেরকে আমি আগের ক্লাসটাতে পড়াইছিলাম। আচ্ছা, তো এখানে যদি তাহলে সেভাবে হিসেব করে তাহলে যেটা পাইলো সেটা হচ্ছে এরকম যে S = I²Z। তার মানে এখানে জেড ক্যালকুলেশনে আসবে। আগে ছিল শুধু আর, এখন জেড। জেড মানে কি, সেখানে রেজিস্ট্যান্স থাকতে পারে, ইন্ডাকট্যান্স থাকতে পারে, ক্যাপাসিট্যান্স থাকতে পারে। তাহলে S = V²/Z আমি লিখতে পারি। যেমন মনে করো এভারেজ পাওয়ার যেটা আমরা পেয়েছিলাম আগে, সেটা কি ছিল? P = VI cos θ না বলতো? জি স্যার। কিন্তু দেখো আর অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে জাস্ট V × I, কোনো cos θ পোরশন কিন্তু নাই। ঠিক আছে? তাহলে এই যে এভারেজ পাওয়ার যেটা, এটাই হচ্ছে তোমার সেই রিয়েল পাওয়ার। তাহলে আমি বলতে পারি যে রিয়েল পাওয়ার এবং আমার অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে সম্পর্ক কি? রিয়েল পাওয়ার সমান হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার ইনটু cos θ। বা বলতে পারি যে cos θ = রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে? আচ্ছা, এই cos θ টাকে বলা হয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এখন দেখো তোমরা একটু ভালো করে যে P এর মান এবং S এর মান যত কাছাকাছি হবে, মানে কি ইউনিটির কাছাকাছি, 1 এর কাছাকাছি যত তাদের রেশিও হবে, তত ভালো না সিস্টেমটা? কথা বুঝতেছো? P এবং S, দেখো P তো দেখো S হচ্ছে সাপ্লাই, P হচ্ছে যা পাচ্ছ। তাহলে যা পাচ্ছ সেটা সবসময় যে সাপ্লাইয়ের সাথে কি কখনো বেশি হবে না কম হবে? বেশি, কম হবে। কম বা সমান হবে। কম বা সমান হবে, আমরা চাই সমান হোক। সমান হওয়া মানে কি? সমান হওয়া মানে হচ্ছে এর মান কত হওয়া? 1 হওয়া। জি স্যার। আচ্ছা, তার মানে cos θ এর মান কখন 1 হবে? যখন θ এর মান কত? 0। তার মানে দেখো এই যে পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরটা আমরা চাই সে যেন ইউনিটির কাছাকাছি হয়। বলতো স্বাভাবিক অবস্থায় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তুমি কোন ধরনের লোডের ক্ষেত্রে পাবা? আরেকবার বলেন স্যার কোশ্চেনটা। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ cos θ এর মান 1 বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তুমি কোন ধরনের লোডের ক্ষেত্রে পাবা? কি রেজিস্টর? হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তোমরা বুঝছো তাহলে। তাহলে এটা ব্যাখ্যা দেওয়া লাগবে না। তাহলে আজকে এতটুকু, আর বাকি অংশটুকু আমরা কালকের ক্লাসে পড়বো বা নেক্সট ক্লাসে পড়বো আর কি। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ।